1991 সালে বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক উত্তরণ হয়েছিল। সেই বছর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা হন বিরোধী দল নেত্রী। ওই নির্বাচনটা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং আদর্শ একটা ভোট হয়েছিল। তখন আমি অনেক ছোট, ওইভাবে মনে নেই, বাট বড় হয়ে পত্রপত্রিকায় দেখেছি তখন একটা নির্বাচনের আমেজ, উৎসব তৈরি হয়েছিল। ওই ওই নির্বাচনে বিএনপি 140টি আসন পায়, আওয়ামী লীগ 88টি এবং পতিত স্বৈরশাসক এরশাদ পেয়েছিল 58টি, জামাত 18টি আসন জয়লাভ করে। সব মিলিয়ে কারোরই সরকার গঠন করার সক্ষমতা ছিল না জামাতের সমর্থন ছাড়া। জামাত যাদেরকে সমর্থন দিবে তারাই সরকার গঠন করবে। ওই নির্বাচনে জামাত গোলাম আজমের পিছে বিএনপি এবং আওয়ামী লীগ ঘুরঘুর করেছে যাতে তার সমর্থন নিয়ে সরকারটা গঠন করা যায়। মজার বিষয় হলো সরকার গঠন করার সঙ্গে সঙ্গে মহিলা এমপি যারা আছে, তখন 30 জন মহিলা এমপি ছিল, জামাত ভাগে তারা 2 জন পেয়েছিল এবং বিএনপি মহিলা এমপি পেয়েছিল সব মিলে প্রায় 10 জন, একজন, সেই হিসাবে 14 জন মহিলা এমপি পেয়ে যায়। এরপরে হলো কি, তাদের সরকারটা একদম সাস্টেনেবল হয়ে যায়, বিকজ তাদের জনসমর্থন হয়ে যায় তখন 154টি আসন। ফলে তাদের আর সংখ্যাগরিষ্ঠ থেকে কোনো সমস্যা হয়নি। এরপর যেটা যা হবার তা হলো, জামাতকে বিএনপি 6টি মন্ত্রণালয় দেওয়ার কথা বলেছিল, যে 6টি মন্ত্রণালয় রিকোয়েস্ট করেছিল নেন, এর বিনিময়ে তারা সরকারে যাবেন। কিন্তু জামাত তখন সরকারে যায়নি, সমর্থন দিয়েছে কিন্তু সরকারে কোনো মন্ত্রিত্ব নেয়নি। ইতিমধ্যে তখন বিএনপির অবস্থা আসলেই ওইরকমভাবে সাংগঠনিক ভিত্তি ছিল না। মোটামুটি খালেদা জিয়া সারা দেশ ঘুরে দলটাকে চাঙ্গা করেছিলেন, দলটা পুনর্গঠন করেছিলেন এবং এই সুযোগে ওয়ার্কার্স পার্টির প্রচুর নেতা বিএনপিতে ঢুকে যায়। শিমুল বিশ্বাস তার মধ্যে অন্যতম। এই ওয়ার্কার্স পার্টির নেতারা আসলে বাম ধারায় হওয়ায় তাদের মূল ভিত্তি ছিল, মূল চেষ্টা ছিল জামাতকে নিঃশেষ করে দেওয়া। কারণ জামাতের সাথে যেহেতু ইসলামী দল, ধর্মীয় দল, তারা জামাতকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ওই সময় শিবিরের উপর, জামাতের উপর হেন কোনো নির্যাতন নাই, বিএনপি করেনি। ওই সময় একটা নির্বাচন হয়েছিল, মাগুরা নির্বাচন, সেই নির্বাচনটা জোর করে বিএনপি নিয়েছিল। এরপরে গোলাম আজম সাহেব একটা তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারে ফর্মুলা দেন, সেইটা শেখ হাসিনা লুফে নেন এবং একটা সমঝোতা হয়। পরে বিএনপি আন্দোলনের মাঠে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় জামাত এবং আওয়ামী লীগের যুগপৎ আন্দোলনে। বুঝতে হবে, যুগপৎ আন্দোলন জামাত এবং বিএনপি মিলে করেছে, জামাত এবং আওয়ামী লীগ মিলে করেছিল। সেই অবস্থায় 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটাতে পদত্যাগ করতে হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে। এরপর যে নির্বাচন হয় সেই নির্বাচনে 96-তে জামাত 300 আসনে প্রার্থী দেয়। জামাত বিএনপি দূরত্বটা তৈরি হয়েছে, চরম বাজে অবস্থা ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই আওয়ামী লীগের সময়টা খারাপ ছিল না, খুব বেশি খারাপ ছিল না, বাট এরপরে শেখ হাসিনা বুঝতে পারলেন যে এটা তার কত বড় ভুল হয়েছে। ওই সময় মোট 58টা আসনে জামাত এবং বিএনপির যা ভোট ছিল সেটা একত্র করলে আওয়ামী লীগ এই 58-এর সাথে জয়লাভ করতে পারত না, ইজিলি বিএনপি ক্ষমতায় চলে যেত। বিএনপি যেহেতু শুরু থেকেই একটু উদারনৈতিক, খুব ক্যালকুলেটিভ দল নয়, হিসাব খুব বেশি বুঝতে চায় না, তারা আসলে অন্যের দ্বারা, বামপন্থীদের দ্বারা প্রভাবিত হয়, সে কারণে তখন ওই অবস্থাটা তৈরি হয়েছিল। বিএনপি জামাতের সাথে জোট না করে, আর জোট করার সুযোগ ছিল না যেহেতু প্রচুর অত্যাচার করেছে, সুতরাং ওই নির্বাচনে ওই তত্ত্বাবধায়ক সরকারের যে ভোটটা হলো সেটাই চরমভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলো। এবং ওই 96 নির্বাচনে যদি আওয়ামী লীগ না জিততো তাহলে শেখ হাসিনা কিন্তু রাজনীতি থেকে চলে যেতেন, বাংলাদেশের ইতিহাসে এরকম কলঙ্কিত শাসক আসতেন না। যাই হোক, সেই নির্বাচন শেষ হয়ে গেল,
2001-এর যে নির্বাচন এলো, এর আগেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ডিরেক্ট ডিল করলেন। ডিরেক্ট ডিল করে, ও সরি, 91-এর নির্বাচনে জামাতের উপর কেমন স্টিমুলার চালাইছে বিএনপি সেটা বলি। জামাতের যিনি গোলাম আজম ছিলেন, তার বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে ঘাতক দালালি কমিটি গঠন করলেন বিএনপির সহযোগিতায়। সেইটায় অবশ্য আমাদের আশরাফ এই কায়সার ভাই ছিলেন, আসিফ নজরুল স্যার ছিলেন, অনেকেই ছিলেন। জাহানারা ইমামকে সামনে রেখে শাহবাগেই হয়েছিল, এবং সেটায় কারণে গোলাম আজমকে অ্যারেস্ট করতে বাধ্য হন, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, পরবর্তীতে আদালতের মাধ্যমে সেটা ফিরিয়ে দেওয়া হয়। জামাতের উপর প্রচুর নির্যাতন চালিয়েছে 91 থেকে 96 পর্যন্ত। যেই জামাত বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য, ক্ষমতায় মসনদে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিল, পথ করে দিয়েছিল কোনো রকম স্বার্থ ছাড়া। এরপর খালেদা জিয়া বিষয়টা টের পেলেন, অনুধাবন করে জামাতকে কাছে নিয়ে আসলেন, এবং ঐক্য জোট করে তারা 2001-এর নির্বাচনে ভূমিধস একটা বিজয় পেলেন, এবং 5 বছর খুব ভালোভাবে শাসন করলেন। কিন্তু বিএনপির মধ্যে কিছু আওয়ামী লীগের ভূত থাকে, তারা বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে দিলেন, অবসরের বয়স বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে এমন একটা সিস্টেম করলেন, কে এম হাসান যখন অবসরে যাবে তখন তিনিই হবেন তত্ত্বাবধায়কের প্রধান। বিএনপির লোক ছিল, কে এম হাসান ছাত্রদল করতো ঢাকা ইউনিভার্সিটিতে, এরকম কারণে তাকে এই অবস্থাটা করা হয়েছিল, দেওয়া হয়েছিল। বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ব্যাপক আন্দোলন করলো, 273 দিন হরতাল করলো। হরতাল করার ফলে ওই যে তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন সুশীলদের নিয়ে, সুশীলের কিন্তু বাম ঘেঁষা হয়, এবং সুশীলদের কালচারালি তারা ফ্যাসিস্ট, কালচারালি তারা আওয়ামী লীগ, কালচারালি হচ্ছে ইন্ডিয়াপন্থী, প্রথম আলোপন্থী। তারা তত্ত্বাবধায়ক সরকারের বাগড়া দিলেন, বাগড়া দিয়ে একটা কু হলো মঈন আহমেদের মাধ্যমে, তখন সেনাপ্রধান ছিলেন। মঈন আহমেদ কিন্তু সেনাপ্রধান নিয়োগ করেছেন হচ্ছে বিএনপি। তাকে বলা হয়ে থাকে একটা বড় ডিল হয়েছিল, যদি মঈন আহমেদ ছিল উনি ইন্ডিয়ার লোক, তারপর তাকে করা হয়েছিল। তারপরে ফখরুদ্দিন আসলেন, তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা হলেন। 1/11 ঘটে গেল। 1/11-এর যে আমাদের তখনকার যে রাষ্ট্রপতি ছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন, তাকে বল প্রয়োগ করে সেনাবাহিনী ক্ষমতা 2 বছর চালিয়ে দিল, এবং এরপরে প্রি প্ল্যান একটা নির্বাচন হলো, চরম ইঞ্জিনিয়ারিং নির্বাচন হলো, যেটাতে বিএনপি সিটই পেল না, জামাত 3টা সিট পেল। যদিও এই নির্বাচনের ফলাফলের আগে তখনকার সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা কাভার স্টোরি করেছিলেন। উনি কাভার স্টোরিতে ডিসেম্বরের নির্বাচনের ভয় সেই নিয়ে জামাতকে 3টা সিট, বিএনপিকে 30টা সিট, এইভাবে যে বিন্যাসটা করেছিলেন, হুবাহু রেজাল্টটা সেই হলো। তখন আমি মোটামুটি বড় বুঝতে পারি, তখনকার ভোট দেখেছি, যত ভোট পড়েছে তার চেয়ে বেশি আওয়ামী লীগের ভোট পেয়েছে, গড় ভোট অনেক বেশি, অনেক কেন্দ্রে 100% উপরে ভোট পড়েছে। মূলত বিএনপির যে ব্যালট ছিল, বিএনপি জামাতের যে প্যানেলের ব্যালট ছিল, সেটার উপরে একটা নৌকা, পিছিয়ে একটা নৌকা দিয়ে 100 করে বান্ডিল জ্বালানো হতো আওয়ামী লীগের হিসাবে। তখন থেকে আসলেই বাংলাদেশে ফ্যাসিবাদ, ইন্ডিয়ার হেজমিনি কায়েম করার জন্য একটা সুন্দর একটা বন্দোবস্ত তৈরি করেছেন, এবং এটাতে এই যে অপরাধটা করেছিলেন বিএনপি, সেটার ফলাফলটা 17 বছর ভোগ করেছেন। এতভাবে ভোগ করেছেন, যার পর নাই 1/11-এর সময় তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেনাবাহিনী ধরে নিয়ে বেদম প্রহার করেছিল, তাকে ঝুলিয়ে পিটিয়েছিল এবং ফেলে দিয়েছিল। এরা আসলেই সব ইন্ডিয়ান ল্যাসপেন্সার ছিল, ইন্ডিয়ান হেজেমনির বিষয় ছিল। ওরা এই কাজটা করেছে, কারণ সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির যে ভবিষ্যৎ কাণ্ডাই নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তারপর তারেক রহমানকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সব দেখতে পাচ্ছি, ইউনিভার্সিটি বন্ধ ছিল। আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সেনাবাহিনীর গায়ে লাথি দেওয়া হলো, এরকম একটা ছবি চাপা হলো, অনেক ঘটনা ঘটেছে। এটা ঘটনাবহুল সময় ছিল, আমাদের সেশন জট হলো। তারপর নির্বাচনটা হলো, নির্বাচনে বিএনপি যেতে চায়নি, খালেদা যেতে চায়নি, জামাতকে টোপ দেওয়া হয়েছিল প্রধান বিরোধী দল বানানো হবে। তখন জামাত খালেদাকে জোর করে নিয়েছেন। মানে বস্তুত খালেদা জিয়া যত সিদ্ধান্ত নিয়েছেন সব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বাট তার দলীয়
লোকজন যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। তারপর যা হবার হলো, বিএনপিকে বিরাজনীতি করার জন্য খালেদাকে শেষ করে দেওয়ার জন্য কারাগারে নেওয়া হলো। বিএনপির লোকজন মিছিল করতে করতে একদম সশস্ত্র মিছিল নিয়ে গিয়ে আমার আমার মা আমার মাটি ভুলবো না এগুলো খালেদাকে জেলে ভরে দিয়ে আসলো, জেলে পুরে দিয়ে আসলো। তারপর সবাই যার যার বিএনপির লোকজন যার যার মতো ঠিক মতো চলতে থাকলো, সবার ব্যবসা চললো এবং বিএনপির উপর দিক থেকে সেকেন্ড ম্যান থেকে সব নেতা বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন আসতেছেন, কোনো সমস্যা হয় না। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা নেওয়া বারণ হয়ে গেল, উনি বেশ অসুস্থ হলেন। জামাত বিএনপির সাথে একসঙ্গে যুগপৎ আন্দোলন করলেন, কিন্তু তারা যে 17 বছর আন্দোলন করেছে কোনো দিন তারা শেখ হাসিনার সাথে অল আউট আন্দোলন, যেটা তাকে সরিয়ে দিতে হবে, তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরাতে হবে, এইটা বলেনি। বিএনপির বড় বড় নেতারা ঘেউ ঘেউ করে দাবি করতো যে আমরা আমরা ঈদের পর আন্দোলন করব, ঈদের পর আন্দোলন শুরু করব, এই একটা ডায়লগ খুব প্রচলিত ছিল। এবং তারা শেখ হাসিনার কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাইতো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার গল্প বলতো। মানে বিষয়টা কি এখন মনে হলে সিনেমার মতো মনে হয়, এগুলো বাস্তব ছিল না, কিন্তু আমরা দেখেছি এইটা। এরপর নিরাপদ সড়ক আন্দোলনে সরকারের ভিত কেঁপে উঠেছিল। শাপলায় যখন জমায়েত হলো তখনও সরকার খুব টালমাটাল হয়ে গেছিল, কিন্তু বিএনপি কর্মীরা শাপলায় কিন্তু হুজুরদের পাশে দাঁড়ায়নি, শিবির জামাত দাঁড়িয়েছিল। বলা হয়ে থাকে ওই সময় বিএনপির নেতারা আমলিক থেকে পয়সা খেয়ে আর বের হয়নি, যদিও খালেদা জিয়ার নির্দেশ ছিল। খালেদা জিয়ার 2013 ইলেকশনের আগে তার বাসার সামনে যে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হলো সেটা সরাতে পারেনি, সরানোর চেষ্টাও করেননি, বা কেউ গিয়ে ওখানে বালিরটাকে আগুন ধরিয়ে দিবে সেটাও করেনি, কিছুই করেনি আসলে বিএনপি। এরপর 24শে জুলাই মাসে যে ঘটে গেল এই আন্দোলনরা, এই জুলাইয়ের যারা নায়ক তারা কিন্তু অনেকদিন ধরে আন্দোলন করতেছে। এরা আমরা আন্দোলনের, আমি যেহেতু সাংবাদিকতা করেছি, এদের হাসনাত, নাহিদ ইসলাম আক্তার, এদেরকে আমি অনেকদিন ধরেই চিনি। এরা পুরাতন আন্দোলনকারী, সবসময় বিপ্লবের একটা স্পৃহা ছিল। বর্তমান যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সবসময় বিপ্লব বিপ্লব চিন্তা করতো, সেই বিপ্লবটা তারা ঘটিয়ে দিল 2024-এর জুলাই আগস্টে। এবং এদের ডাকে সারা দেশের মানুষ জমায়েত হলো, শেখ হাসিনাকে তাড়িয়ে দিল। দেখুন, মানে যারা রাজনৈতিক অঙ্গনে দেশবাসীর সাথে বেইমানি করবে, যেটা প্রতারণা করবে, সেটার ফল কিন্তু ওই দলকে ভোগ করতেই হবে। আওয়ামী লীগ ভোগ করেছে, বিএনপি ভোগ করেছে। এইবার যেই দল প্রতারণা করবে, এই জুলাইয়ের সাথে যারা প্রতারণা করবে, জুলাই স্পিডের সাথে যারা প্রতারণা করবে, জুলাই কে যারা ধারণ করতে না পারবে, তারা কিন্তু সামনে খুব বিপদে পড়ে যাবে। যত বড় রাজনীতি দল, আপনি অনেক বড় রাজনীতি দল, আপনার 1 কোটি কর্মী আছে, 50 লাখ কর্মী আছে, কিন্তু সেখানে যদি 20 লাখ চাঁদাবাজ হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ রাজনীতি অন্ধকার। কারণ যেই জেনজি প্রজন্ম একবার জীবন দিতে শিখেছে, সেই জেনজি প্রজন্ম আবারও জীবন দিবে, তারা প্রস্তুত আছে। ফলে এখন আর ওই সুযোগটা হবে না। নতুন যে প্রজন্ম তারা রাজনীতি সচেতন হয়েছে। আগে কিন্তু বাংলাদেশের মানুষ ছিল দল সচেতন, দলের প্রতি সচেতন, তার দলের লিডার বলছে এটাই ঠিক। এখন কিন্তু সেটা না, এখন রাজনীতি সচেতন, কে কত বড় রাজনীতি করতেছে এইটার উপর বেসিস করে সমর্থন হবে। আগামী নির্বাচনটা কিন্তু ক্রুশিয়াল হবে। এখানে কিন্তু বিএনপি 1 বছর শাসন করে, 1 বছর 2 মাস দেশ শাসন করে ফেলেছেন। মোটামুটি তারা যেভাবে কাজকর্ম করেছেন, মানুষ কিন্তু ফিল পেয়েছে বিএনপি শাসনটা কি হবে। তবে আশার বিষয় হলো যে তাদের দলীয় চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এসে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন, তখন হয়তো এর থেকে উত্তরণ হবে এবং উনি কঠিন শাসন করবেন এবং গণতান্ত্রিকভাবে খুব কঠিন শাসন করে এইসব নিজের দলের লোকজন আছে, নিজের দলের উপর একটি স্ট্রিম রোলার চালাবেন, যেটা খালেদা জিয়া চালিয়েছিল অপারেশন ক্লিন হার্ট নামে। হয়তো এরকম কিছু খুন খারাপই করবেন, কিন্তু এর একটা স্ট্রিম রোলার চালিয়ে দেশবাসীকে শান্তি দিবেন এবং ভালো করে শাসন করবেন। যাই হোক, মোট কথা হচ্ছে, যেই দল কখনো বেইমানি করে সেই দল কিন্তু সেই ফলটা সাথে সাথেই পেয়ে যায়। বাংলাদেশে বিএনপি পেয়েছে, আওয়ামী লীগও পেয়েছে। তো সামনে যারাই ক্ষমতা আসবে তারা সাবধান থাকবে।